একমাত্র ছেলে বিগড়ে গেছে, বাবাকে শ্রদ্ধা তো দূরের কথা মান্যই করে না। যে মায়ের কথায় ভালো মন্দের বিচার করতো না, আজকাল সেই মাকেই মান্য করছে না। আনিকাকে ডিভোর্স দেবে বলে খুব বেশি ঝামেলা করছে। এমন ঝামেলা আর কতদিন মানা যায়? পরিবারটার এমন বিধ্বস্ত রূপ আর যে মানা যায় না। আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা, যখন সৈয়দ ইসমাইলের বাবা মা জীবিত ছিলেন, তখন দুই ভাইয়ের সংসারে না ছিল দূরত্ব, না ছিল ঝগড়া বিবাদের সাহস। উজ্জ্বলের দাদা দাদি ভীষণ রাগী ছিলেন, হাতের মুঠোয় পুরে রেখেছেন গোটা সংসারটাকে। দুই ছেলের আলাদা সংসার হওয়া সত্ত্বেও সংসারের যে কোনো সিদ্ধান্তে উজ্জ্বলের দাদা দাদিকে সবার আগে জানাতে হতো এবং তাদের দিক থেকে অনুমতি পেলেই সেই কাজ বা সিদ্ধান্ত গৃহীত হতো। এভাবেই নিজেদের দায়িত্ব কর্তব্য শাসনে সংসারটাকে জোড়ায় রেখেছিলেন তারা। কিন্তু মানুষ মরণশীল, আজীবন তো বেঁচে থাকে না। চোখের পলকে অল্প কয়েক মাসের ব্যবধানে উজ্জ্বলের দাদা দাদি মারা গেলেন। তারপরেই সংসারে অনার সৃষ্টি শুরু হলো, বিশেষ করে রুমুর মা রাবেয়া। তিনি সর্বদা চেয়েছেন সংসারটা নিজের দাপটে রাখতে। এ কি আদৌ সম্ভব? ওয়ারিশে পাওয়া সম্পত্তিগুলো নিয়েও তার ছিল মন কষাকষি। সম্পত্তির জেরে তাদের ঝগড়া ঝামেলা তীব্র রূপ ধারণ করে। প্রথম পর্যায়ে উজ্জ্বলের বাবা মা এসবে জড়াতে চাননি, কিন্তু দিনের পর দিন ব্যাপারটা এত দূর গড়িয়ে যায় তারাও আর চুপ থাকতে পারেনি। রুমুর মামাদের সাহায্যে জাল দলিল বানিয়ে রাবেয়া দখলদারিতে লেগে পড়ে। একদিন এইসব নিয়ে ঝামেলার মাঝেই রাশেদ চাকুর সাহায্যে সৈয়দ শামসুলের পিঠে পোঁচ দেয়। আকস্মিক ঘটনায় দুই দলের পাল্টি মারপিট শুরু হয়। দুই দলেই লোক ছিল, কতজন যে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয় তার হিসাব নেই। পুলিশ আসে, ঝামেলা মিটমাট করতে চায়, কিন্তু এইসব আজও মিটমাট হয়নি। রুমুর মামারা টাকার বলে পুলিশের মুখ বন্ধ রাখে। দুই ভাইয়ের মাঝে সৃষ্টি হয় বিস্তার ফাটল। এক নারীর প্রলোভনে দুই ভাইয়ের মাঝে বিস্তার দূরত্ব সৃষ্টি হয়। এই দূরত্ব ঘোচাতে চায় উজ্জ্বল, সেই সাথে পেতে চায় যার জন্য কৈশোরে জন্মেছে এক বিস্তর অনুভূতি। অল্প বয়স থেকেই রুমুর প্রতি যত্নশীল উজ্জ্বল এই যে এক ধারণার টান কাজ করে, এই টানের নাম দেওয়া হয়নি, কিংবা উজ্জ্বল জানেই না এর নাম কি। সময়ের সাথে সাথে উজ্জ্বল সিদ্ধান্তে উপনীত হয় যে রুমুকেই সে বিয়ে করবে এবং দুই ভাইয়ের সম্পর্ক পুনরায় জোড়া লাগাবে। চায়ের কাপে তৃপ্তির চুমুক দিয়ে সৈয়দ শামসুল তাকালেন ভাইয়ের দিকে। কিছু বলবে? হঠাৎ এত জরুরি তলব? আমার সংসারের অবস্থা আশা করি কম বেশি তুমি জানো। আজ বাদে কাল যদি মরে যায়, আমার ছেলের সব সম্পদ নিজের আয়ত্তে নিয়ে নেবে। আমার ছেলেটার উপর এক বিন্দু পরিমাণ ভরসা আমার নেই। সৈয়দ ইসমাইল থামলেন, হতাশার শ্বাস ছেড়ে পুনরায় বলেন, রাশেদ ইদানিং আনিকাকে তালাক দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। যে মেয়ে এই জানোয়ারটাকে ভালোবেসে বাড়ি ঘর ছাড়লো, সেই মেয়েটার এমন দুর্দশা আমি মানতে পারছি না। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, জীবিত অবস্থায় আমার সব সম্পত্তি ভাগ বটোয়ারা করব। উত্তম সিদ্ধান্ত। তা হঠাৎ আমাকে ডাকলে কেন? ভাইজান, রেগে থাকবেন না। অতীতে যা হয়েছে তা নিয়ে আমি লজ্জিত। হাজারবার বলেছি, আবারও বলছি, তুমি ছাড়া আমাকে কে সাহায্য করবে ভাইজান? তোমার কি সাহায্য চাই? আমার সম্পদের এক ভাগ আমি এতিমখানায় দান করব। উত্তম সিদ্ধান্ত। বাকি যা আছে তা রুমুর নামে, আনিকার নামে, স্ত্রীর নামে এবং রাশেদের নামে ভাগ করে দেব। আমার যে তোমার সাহায্য চাই। ঠিক আছে, আমি তোমার সাহায্য করব, তবে আবার দেখো আমার ছেলের সংসারে এসব নিয়ে রাশেদ কোনো ঝামেলা করে। ওরা ভালো আছে, ভালো থাকতে দাও। আমি কি চাইবো না আমার মেয়ে ভালো থাকুক? সেদিনের কথা এতটুকুতেই সমাপ্ত হয়। তারপর দু ভাই মিলে সম্পত্তি ভাগে যাবতীয় কাজে লেগে পড়ে। সেদিনের পর কেটে গেল কয়েক মাস। আজ রৌদ্র ঝলমল একটি দিন। রান্নাঘরের যাবতীয় কাজ শেষে আনিকা রুমুর সাথে ভিডিও কলে কথা বলছিল। আজ তারা বিকালে ঘুরতে যাবে। আনিকা যে রুমুর সাথে বের হবে এই ব্যাপারটা নিয়ে রাশেদের নিশ্চয়ই বিরোধিতা থাকবে, কিন্তু এসব নিয়ে এখন আর মাথা ব্যথা নেই আনিকার। জীবন চলছে উদ্দেশ্যহীন, যা হবার হবে, এই তো চলছে চলার মতো। হঠাৎ রাশেদ এবং তার মায়ের চিৎকার চেঁচামেচি বাড়ল। ইদানিং মা ছেলের ঝগড়া লেগেই থাকে। আনিকা প্রথম পাত্তা না দিলে পরবর্তীতে আর বসে থাকতে পারল না, ছুটে গেল বসার ঘরে। আম্মা, আমি বিয়ে যখন করবো বলেছি তখন করবই। ওই আনিকারে আমি তালাক দিব। খবরদার রাশেদ, তুই যদি আনিকারে তালাক দেস তাহলে তোরে আমি ত্যায্যপুত্র করব। আমার কোনো ছেলে নাই।
আম্মা, বাড়াবাড়ি কইরো না। আনিকার চেয়েও ময়না হাজার গুণ বেশি সুন্দরী। আনিকার মতো কেউ তোরে ভালোবাসবে না, এই সংসারটারে আগলায়া রাখবে না। রাশেদ, আমার আব্বা, মাথা ঠান্ডা করো। তুই ভালো হয়ে যা, এমন করিস না বাপ। তুই আমার একমাত্র ছেলে। আজকাল আমার আফসোস জাগে, উজ্জ্বলের মতো তুই কেন হলি না? উজ্জ্বল, ও এখন উজ্জ্বল তোমার চোখে ভালো। ভালো মন্দ না, তাকে দেখে কিভাবে সব। চুপ করো। আব্বারে বলবা সম্পত্তি ভাগ করতে। আমার সম্পত্তি আমারে দিতে বলবা। আমি আমার বউ নিয়ে আলাদা হব। তোর বউ মানে? ময়না, ময়নাই হবে আমার বউ। জানোয়ার, তোর গলা কাইটটা ফেলবো আরেকবার যদি সম্পত্তির কথা মুখে আনিস। গলা কাটবা? আমার কথা মতো না চললে ভবিষ্যতে কপালে হাতও জুটবে না। আব্বার সব সম্পত্তি আমার হবে। আমার এই সম্পত্তির ভাগ আমি কাউকে দিব না। তোর যতটা অধিকার রুমুরও ততটাই অধিকার। রুমু, রুমু সম্পত্তির কানা করিয়ে পাবে না। সব হবে রাশেদের। এই সৈয়দ বংশের সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি হব আমি। রাশেদ দাঁতের দাঁত চেপে বেরিয়ে গেল। রাগে থরথরে কাঁপছে তার শরীর। আনিকা দরজার চৌকাঠে দাঁড়িয়ে দেখছে সব। এই ছেলেটাকে সে ভালোবেসেছিল? রাশেদ তো এমন ছিল না। আনিকার এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ার আগে টলটলে চোখ দেখলে যে ছেলে সব উত্তাল করে ছাড়তো, সেই ছেলে এখন আনিকাকে প্রতিনিয়ত নিয়ম করে কাঁদায়। ভালোবাসার রং পাল্টায় কেন? কেন তার স্থিতি নেই? মাত্রই ঘরে প্রবেশ করলেন সৈয়দ ইসমাইল। এই ঘরে ঝগড়া তর্কাতর্কি এখন নিত্যদিনের কাজ, তাই এসবে তিনি গা লাগান না। চুপচাপ চলে গেলেন বিশ্রাম নিতে। বাইরের ঝুট ঝামেলা শেষে নীড়ে ফেরা হয় একটু শান্তির উদ্দেশ্যে। সেই নীড়েই যদি শান্তি না থাকে তবে মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত হতে হয়। রাবেয়া কাঁদতে কাঁদতে সৈয়দ ইসমাইলের নিকট উপস্থিত হলেন। ছেলেটার কিছু একটা ব্যবস্থা করেন। এই ছেলে তো মানসিকভাবে ঠিক নাই, জন্তু হয়ে গেছে, জন্তু। ছেলের এই অবস্থার জন্য দায়ী কে? তোমার অতিরিক্ত লোভ, লালসা, হিংসা সব কিছুতেই ছেলেটাকে জড়িয়ে আজ এত দূর এনেছ। আমি আমার ভুল বুঝতে পারছি। আজ বলল সম্পত্তি সব তার, সে নাকি সম্পত্তি তার নামে লিখে নেবে। ইসমাইল বিগলিত হাসলেন। সম্পত্তি আরো আগেই আমি ভাগাভাগি করে ফেলেছি। যার যা প্রাপ্য সে তাই পাবে। তবে তোমার অমানুষ ছেলে কিছুই পাবে না। যতদিন না সে নিজের ভুল অনুতপ্ত হচ্ছে ততদিন সে কিছুই পাবে না। এসব তুমি করলে কখন? কয়েক মাস আগেই। একদম যথাযথ কাজ করেছো। এবার দেখবো ময়নাকে কি করে বিয়ে করে। ইসমাইল তাচ্ছিল্য হাসলেন। কিছুটা টিপ্পনি কেটে বলেন, আশ্চর্য, ছেলের পক্ষ নেবে না? হঠাৎ বিপক্ষে গেলে কেন? ছেলের পক্ষ নিয়ে অনেক তো কাহিনী রটালে, শেষ পর্যায়ে আমার একমাত্র মেয়েটাকেও ছাড়লে না। রাবেয়া প্রত্যুত্তর করার আগে হিংস্র রূপ ধারণ করে। রুমে প্রবেশ করে রাশেদ। তার রক্তিম ভয়াবহ চাহনিতে কলিজা কেঁপে উঠল রাবেয়ার। বাইরে থেকে আমি সব শুনেছি। রাশেদের শান্ত স্বর রাবেয়ার ভয় বাড়ল। তবু তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, তোর আব্বা বেশ করেছে, তোর মতো ছেলেকে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেওয়া দরকার। এসব কথা বলে লাভ নেই। আজকে এই মুহূর্তে আমি ময়নাকে বিয়ে করব। তোর সাহস থাকলে আমার লাশের উপর দিয়ে ময়নাকে নিয়ে আসবি। মা ছেলের ঝগড়া পুনরায় বাড়ল। ইসমাইল কিছু বলেন না, তিনি চুপচাপ তাকিয়ে রইলেন। এসব যেন হওয়ারই ছিল। আনিকা চোখ মুখ শক্ত হয়ে আসে, জীবনের সমীকরণে আছে ব্যর্থ। আর যা হবার হবে। ঝগড়ার মাঝে উপস্থিত হয় সে এবং দৃঢ় স্বরে বলে, রাশিদ, আমি আপনাকে ছাড়বো না, তালাক দিলেও যাব না। খানকে কি বললি? ছাড়বি না মানে? তোরা এক্ষুনি তালাক দিব। রাশিদ মুখ দিয়ে তালাক উচ্চারণ করার আগে রাবেয়া কষিয়ে চর মারল। এই প্রথম রাবেয়া ছেলের গায়ে হাত তুলছেন। ইসমাইল এবং আনিকা দুজনেই অবাক হয়। রাশেদ হিংস্র থেকে হিংস্রতর হয়ে ওঠে। আনিকার চুলের গোছা টেনে দাঁতের দাঁত চেপে বলে, মাগি, তোর কেউ নাই। তোরে আজ খুন করে লাশ মাটিতে পুঁতব। তোর লাশকেও খুঁজতেও আসবো না। রাশেদ রান্নাঘরের দিকে যায় এবং দা হাতে নিয়ে ফিরে আসে। এবার প্রচণ্ড ভয় পান ইসমাইল। এই ছেলের হুঁশ জ্ঞান নেই, কী থেকে কী করবে কে জানে। রাবেয়া রাশেদের হাত ধরে দা ছিনিয়ে নিতে চায়, কিন্তু রাশেদের শক্তির সাথে তিনি কিছুতেই পেরে উঠলেন না। রাশেদ, দা ছাড়। আনিকারে মারার আগে আমারে মার। তোমারে মারমো, আনিকারও মারমো। এই বাড়ি, এই সম্পদ সব আমার। সব আমার আর ময়নার।
তার আগেই খান কেড়ে মারবো। রাশেদ আনিকার দিকে কোপ দিতেই আনিকাকে সরিয়ে দিয়ে এগিয়ে যান রাবেয়া। তৎক্ষণাৎ কোপ লেগে যায় রাবেয়ার মাথায় এবং দাটা এতটাই শক্তপোক্তভাবে মাথায় গেঁথে যায় যে দা তোলার আর সাহস করেনি রাশেদ। নিজ শরীরের ভারটা নিজেই নিতে হিমশিমে পড়তে হচ্ছে। শরীরটা বড্ড ভারী লাগছে কেন? হঠাৎ সব কিছু ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে কেন? পাপ পুণ্যের হিসাব হঠাৎ মাথা চাড়া দিচ্ছে কেন? হঠাৎ বাঁচার তীব্র আকাঙ্ক্ষা জাগছে কেন? আকাঙ্ক্ষা জাগছে মায়ের ভালোবাসা পেতে, আনিকাকে জড়িয়ে ধরে শান্তির ঘুম দিতে। হঠাৎ এসব কী হচ্ছে? রাশেদ মুখ থুবড়ে পড়ল, যেন হাত পা গুটিয়ে বসে আছে মেঝেতে। দরজার বাইরে থেকে বন্ধ রক্তাক্ত দাটা মেঝেতে পড়ে। সাদা মেঝেতে রক্তের ফোঁটায় কি বিভৎস লাগছে। রাশেদ নির্বাক নিরুত্তর, ভেতরের সত্তাটা বারবার ধমক দিচ্ছে, শাসিয়ে যাচ্ছে তার কৃতকর্মে। রাশেদ বাক্যহারা মুখ ফুটে কিছু বলার আগেই গলাটা কেউ যেন অদৃশ্য হাতে চেপে ধরেছে। ভেতরের সত্তা কি তা মানে? সে তার উত্তরের আশায় বসে। রাশেদ আপন মনেই ভেতরের সত্তার প্রতিটি প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত হয়। কেন বললি এমন? তোর মাকে কেন মারলি? তুই ইতিমধ্যে যা করেছিস তা খুব ভালো। আমি আম্মুকে মারতে চাইনি। আম্মাকে মারার কথা স্বপ্নেও ভাবতে পারি না আমি। আনিকাকে মারতে গিয়েছিস। মেয়েটা তোকে ভালোবাসিনি, নিঃস্বার্থ ভালোবেসেছিল। তোর জন্য কি না করেছে বলতো? আমি আমি আসলেই ভুল করে ফেললাম। আমি নিজের অহংকারে এতটাই ডুবেছিলাম, ঠিক বেঠিক কিছুই বুঝতে পারিনি। তোর সুখের দিন শেষ হলো বলে আমি যতটা ঘৃণার পাত্র ছিলি, এখন তার থেকে বহু গুণে তোকে সবাই ঘৃণা করবে। আম্মা সুস্থ হোক, আমি মাপ চাইব। আমি ভালো হয়ে যাব। হ্যাঁ, ভালো হয়ে যাব। তোর আম্মা ফিরবে তো? আম্মা ফিরবে না মানে? বাজে কথা বলছে কেন? ফিরে আসার রাস্তা বোধহয় বন্ধ হয়ে গেছে। রাশেদের কলিজা কেঁপে উঠল। প্রতিবাদ জানিয়ে কিছু বলার আগেই ভেতরের সত্তা কোথাও উধাও হয়ে গেল, তার হদিশ নেই। তখন ঘটনাটা এতটাই তাড়াতাড়ি ঘটেছিল, কেউ বুঝে উঠতে পারেনি কী করবে। রাবেয়া মাথায় হাত রেখে ছিটকে পড়লেন মেঝেতে। রক্তে ভেসে যায় তার সমস্ত দেহ। ইসমাইল স্ত্রীর এরূপ অবস্থায় কেঁদেই ফেললেন। এতটা মর্মান্তিক ঘটনা তিনি এর আগে দেখেননি। আনিকা ছুটে গিয়ে ডাকল রুমুকে। উজ্জ্বল তখন বাড়িতেই ছিল। আনিকার আহাজারি বিলাপে এলাকার সকল মানুষ এসে ভিড় জমায়। উজ্জ্বল দেরি না করে মাথা থেকে দা সরিয়ে রাবেয়াকে কোলে তুলে ছুটে চলে যায় রাস্তার দিকে। যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে। তার পেছন পেছন ছুটতে থাকে রুমু, ইসমাইল সহ অন্যরা। আনিকা বেরিয়ে যাওয়ার আগে থেমে যায়, পেছনে ঘুরে একবার তাকায় রাশেদের পানে। রাশেদের ভীতু মুখখানিতে থুতু ছুড়ে দেয়। রাশেদকে কিছু বলার সুযোগ না দিয়ে দ্রুত বাইরে থেকে দরজা লাগায়। যাওয়ার আগে উঠোনে দাঁড়িয়ে থাকা সবাইকে উদ্দেশ্য করে বলে, দরজা যেন কেউ না খোলে, রাশেদকে পুলিশে দেওয়া হবে। রাবেয়ার নিথর শরীরটা টেনে হসপিটালে এসে থামল উজ্জ্বল। রাস্তায় জঞ্জাটের কারণে 5 মিনিটের রাস্তায় তার 20 মিনিটের উপরে লেগেছে। রাস্তায় থাকা কালীন রাবেয়ার শরীর 2 বার ঝাঁকুনি দেয়, তারপরেই কেমন নিস্তেজ হয়ে যান তিনি। তখনই প্রচণ্ড ভয় পেয়েছে উজ্জ্বল। চাচি আমার কিছু হয়নি তো? এমার্জেন্সিতে রাবেয়াকে নেওয়া হলে তার পালস চেক করে ডাক্তার জানান রোগী তো বেঁচে নেই। বেঁচে নেই এই শব্দটা এতটা ভার যা একজন মানুষের পক্ষে মেনে নেওয়া ভীষণ কঠিন। অ্যাম্বুলেন্সের সাইরেনে আশেপাশে সকলে এগিয়ে আসে সৈয়দ বাড়ির নিকট। সবাই এতক্ষণে নিশ্চিত নিশ্চয়ই মারা গেছে, তাই তো অ্যাম্বুলেন্সে করে লাশ এনেছে। রাশেদ শুনতে পেল অ্যাম্বুলেন্সের শব্দ, তবে বাইরে কিছু হচ্ছে কিছুই দেখতে পেল না। জানালা থেকে উঠোনের দিকটা একটুও দেখা যায় না। রুমুর গায়ে রক্তে আর রক্ত, সেই সাথে উজ্জ্বলের শার্টটাতেও রক্তে ভিজে জুবুথুবু, যেন রক্তের সাগরে গা ভাসিয়েছে। যে উজ্জ্বলকে নিয়ে রাবেয়ার এত অভিযোগ, এত হিংসা, সেই উজ্জ্বল আজ তাকে বাঁচাতে হসপিটালে ছুটেছে। অ্যাম্বুলেন্সের গাড়ির পেছনেই পুলিশ এসে উপস্থিত হয়। নিরিবিলি সৈয়দ বাড়িটা আজ লোক সমাগমে জমজমাট। হসপিটাল থেকে ফেরার পথে আনিকা এবং ইসমাইল রাশেদের জন্য মামলার উদ্দেশ্যে থানায় যান। থানায় মামলা করার পর পুলিশের সাথে সাথে তারাও এসে বাড়িতে উপস্থিত হয়। দরজা খোলার শব্দে চমকে তাকায় রাশেদ। পুলিশ এসেছে। দরজা খুলেই প্রথমে তার দিকে দৃষ্টি ফেলল তারা। ভেবেছিল রাশেদ আক্রমণাত্মক হয়ে উঠবে, কিন্তু তাদের ভাবনাকে ভুল প্রমাণ করে দিয়ে অতি ঠান্ডা মাথায় রাশেদ এগিয়ে আসে এবং বলে, আমার আম্মা কি বেঁচে আছে? পুলিশ ভ্রু কুঁচকায়। আসামি এত স্বাভাবিক কেন? পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে না? অদ্ভুত। না, আপনার আম্মা বেঁচে নেই, তাকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাশেদ ঢোক গেলে নিজের কৃতকর্মে নিজেই আজ লজ্জিত। ইসমাইল এগিয়ে এসে কষে চড় লাগান ছেলের গালে, তাতেও হেলদোল হলো না রাশেদ। ইসমাইল কাঁদতে কাঁদতে বলেন, তোর এমন অবস্থা করব তোর ফাঁসির আদেশ হবে, ফাঁসি না হোক যাবজ্জীবন কারাদণ্ড হবে। আপনারা জানোয়ারটাকে নিয়ে যাচ্ছেন না কেন? পুলিশ রুমটা পর্যবেক্ষণ করছিল। রাশেদ কিঞ্চিত হেসে হাত তুলে দাঁড়ায় এবং পুলিশের উদ্দেশ্যে বলে, আমি আমার আম্মাকে খুন করেছি স্বেচ্ছায় নয়, হৃদয়িত জ্ঞান শূন্য হয়ে আমি এমন কাজ করেছি। যা করেছি তাতে আমি অনুতপ্ত, তবে লাভ নেই জানি। এর আগেও আমি বেশ কিছু ক্রিমিনাল মাইন্ডের কাজ করেছি। আমার বোনকে বন্দি করে অত্যাচার চালিয়েছি, তার সংসার ভাঙতে চেয়েছি। নিজের স্ত্রীর ওপর শারীরিক মানসিক নির্যাতন চালিয়েছি। স্ত্রীর ভালোবাসাকে মর্যাদা না দিয়ে পরকীয়ে জড়িয়েছি। রাশেদ থামলো। পুলিশ অতি দ্রুত তার হাতে হ্যান্ডকাফ পরালো। তাকে যখন নিয়ে যাচ্ছিল তখনই অ্যাম্বুলেন্সের গাড়িটা ধরে বিলাপ দিয়ে কাঁদলো সে। রাশেদের স্বভাবের জন্য সবাই তাকে অপছন্দ করলেও রাবেয়া ভীষণ ভালোবাসত তার একমাত্র ছেলেকে। এক কথায় মাথায় তুলে রাখত। প্রতিটা কাজে প্রতিটা ক্ষেত্রে রাশেদ রাশেদ বলে তার মুখে ফেনা ওঠার অবস্থা হতো। রাশেদের কখন কি চায়, কি খাবে পড়বে সব নিয়েই রাবেয়া ছিল অত্যাধিক ব্যস্ততা। যার জন্য এত আয়োজন, এত সময় ব্যয়, সেই রাশেদের হাতে খুন হলেন রাবেয়া। হে যেন স্বপ্নেও ভাবতে পারে না কেউ। পুলিশের তো এত সময় নেই। রাশেদকে যখনই টেনে নিয়ে যেতে চাইল তখনই সে উঠোনের মাটি আঁকড়ে ধরল। তার কান্নায় ভারী হলো সৈয়দ বাড়ি। একবার ওঠেন আম্মা, শুধু একবার ওঠেন, আমি ভালো হয়ে যাব, সবার কথা শুনবো, আনিকাকে নিয়ে সংসার করব, বিশ্বাস করেন। আনিকাকে ছাড়বো না। ওঠেন না আম্মা, ও আম্মা ওঠেন। রাশেদের এত কান্না, এত আহাজারি রুমুর কাছে নাটক মনে হলো। সে ক্রুদ্ধ চোখে তাকালো রাশেদের পানে। এত কাঁদছিস কেন? শান্তি লাগছে না তোর? শান্তি লাগার কথা, যা এবার বিয়ে কর, এসব সম্পদ নিয়ে যা, আমার কিচ্ছু চাই না। আমারও আর কিছু চাওয়ার নেই। রাশেদের আর সত্যি কিছু চাওয়ার নেই। তাকে পুলিশ নিয়ে গেল। সেই সাথে নেওয়া হলো রাবেয়ার লাশ। লাশকে পোস্টমর্টম করা হবে, সে সাথে আইনি বেশ কিছু নিয়ম রয়েছে। সৈয়দ বাড়ির বড় ছেলে মাকে খুন করেছে, ছেলে এখন জেলে। এই একটা কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে। কেউ কেউ তো বলেছে মাথা নাকি শরীর থেকে আলাদা করে দিয়েছে। এলাকাসহ চারিদিকে শুরু হয়েছে চাঞ্চল্য। সবাই ভিড় জমাচ্ছে সৈয়দ বাড়িতে। এই সংবাদ ময়নার কাছেও এসেছে। সংবাদটি পাওয়া মাত্র ময়নার দাদির শরীরে কাঁটা দেয়। কত বড় জানোয়ার এই ছেলেটা, মানুষ খুন করার সাহস রাখে। এই ছেলের কি ভয় ডর নাই? ময়না বিষণ্ণ মুখে বসে আছে, দু চোখ তার ঝাপসা। শরীর থেকে এখনও যেন রাশেদের গন্ধ আসছে। এই তো রাতেই মানুষটার সাথে থেকেছে, সে এখন এইসব কি শুনছে? ময়নার বিষণ্ণ মুখখানি দেখে দাদি সান্ত্বনা দিয়ে বলেন, ময়না, তোরে আল্লাহ বাঁচাইছে, শুক্রিয়া কর। সৈয়দ বাড়ির বউ হওয়ার স্বপ্নই রয়ে গেল দাদি। আমি কি আর বড়লোক হব না? বড়লোক হওয়ার স্বপ্ন কি স্বপ্নই রইল? চুপ কর মাতারি। সবার আগে জীবন যদি বাইচ্চা না থাকোস, বড়লোক হয়ে কি করবি? কসাইডারে বিয়া করতে কান্তাছোস? বাদ দাও দাদি, আমার কপালটাই খারাপ। মোটেই না, তোর বিয়া হইব, বড় ঘরেই তোর বিয়া হইব। ময়নার প্রত্যুত্তর করে না, চুপচাপ তাকিয়ে রয় আকাশ পানে। রাতে জেলখানার বাইরে দাঁড়িয়ে আছে ময়না। একবার রাশেদের সাথে দেখা করার ইচ্ছা জেগেছে তার, কিন্তু কি করে দেখা করবে? দেখা করার কি অনুমতি পাবে? যত দ্রুত সম্ভব তাকে কোর্টে তোলা হবে। রাশেদের জামিন কখনোই হবে না তা সে জানে, কেননা যে আপনজনরা রাশেদকে জেল থেকে মুক্তি করার কথা, যারা লড়াই করার কথা, তারাই আজ রাশেদের ফাঁসি চাইছে। হঠাৎ ময়নার চোখ পড়ল সিএনজি করে আনিকা এসেছে। তার সাথে এসেছে অচেনা একজন ছেলে এবং মেয়ে। ময়নার নিকট ছেলে এবং মেয়েটাকে অচেনা মনে হতেই পারে, কেননা সে আগে তো উর্মি আর তামিমকে দেখেনি, কিন্তু আনিকাকে দেখেছে বহুবার রাশেদের ফোনে। তাই তো চিনতে মোটেও সময় লাগলো না। আনিকাকে হঠাৎ দেখে উত্তেজিত হয়ে পড়ে সে ভেবেছিল তাকে হয়তো আনিকা চিনে ফেলবে, তাই দ্রুত নিজেকে আড়াল করতে গিয়ে ছুটে পালিয়ে যায়। তখনই ইটের সাহায্যে হোঁচট খেয়ে আনিকার সামনেই পড়ল ময়না। আনিকার সঙ্গে সঙ্গে তুলে দাঁড় করায় মেয়েটার বৃদ্ধাঙ্গুলির চামড়া ছেড়ে রক্ত ঝরছে। আনিকার মায়া লাগলো, দ্রুত হাতে থাকা টিস্যুটা চেপে ধরল ময়নার পায়ে। এত ছুটাছুটি করলে কেন? ইস, কত রক্ত ঝরছে। টিস্যুটা ধরে রাখো, সামনে ফার্মেসি আছে, ব্যান্ডেজ লাগিয়ে নিও। ময়না কোনো মতে ধন্যবাদ দিয়ে ছুটে পালালো। আনিকা কি তাকে চিনতে পারলো না? মেয়েটার চোখে মুখে এত মায়া, অথচ রাশেদ এই মেয়েকে ঠকালো। ময়না ভীষণ অবাক হলো, সে সাথে অবজ্ঞায় হাসলো।
আনিকা মনে মনে সিদ্ধান্ত নিয়েছে রাশেদের সাথে আজকে এই মুহূর্তে শেষ দেখা করবে। দুজন দাঁড়িয়ে মুখোমুখি, তবে সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে জেলের শিকগুলো। শুরুতে কথা তুলল রাশেদ। আমাকে মাফ করে তো আনিকা, আমি যা করেছি তাতে অনুতপ্ত। আম্মা আমার হাতে, আমি ভাবতে পারছি না। রাশেদ কেঁদে ফেলল, পুনরায় গলা ছেড়ে বলে, বিশ্বাস করো, আরেকবার যদি সুযোগ পাই নিজেকে পাল্টে ফেলবো, সংসারে মন দেব, আমার সকল স্বপ্ন পূরণ করব, আব্বার মনের মতো ছেলে হব, তোমার চোখে দেখা সেরা স্বামী হব। আনিকা তাচ্ছিল্য হাসল। তার হাসিতেই রাশেদ ঢোক গিলল। এমনটাই নিশ্চয়ই হওয়ার কথা ছিল। আনিকা দাঁত মুখ শক্ত করে বলে, নারী লোভী পুরুষ কখনো এক নারীতেই তৃপ্তি পায় না। ভীষণ জ্বরে ভুগছে উজ্জ্বল। জ্বরের দাপটে শরীর কাঁপছে, নাক দিয়ে অঝরে পানি ঝরছে, জিহ্বা কেমন জঘন্য তিটকুটে হয়ে আছে। রুমু অবৃশ্রান্ত জলপট্টি দিয়ে যাচ্ছে, জ্বর কমার নাম নেই। ডাক্তারের কাছে যাওয়ার কথা থাকলে উজ্জ্বল তেরামি করে যায়নি। ছেলের চিন্তায় নার্গিসের মুখটা শুকিয়ে গেছে। কি খাবে না খাবে ভেবে অস্থির তিনি। জ্বর বাঁধিয়ে এবার শান্তি লেগেছে? বারবার বলেছি বৃষ্টিতে ভিজবেন না, কেন ভিজলেন? আমার মনের সুখ বেশি, তার বৃষ্টির সাথে ভাগাভাগি করতে গেছে। খবরদার তর্ক করবেন না। রেগে যাচ্ছিস কেন? রুমু প্রত্যুত্তর করে না। হঠাৎ উজ্জ্বলের ফোন বেজে উঠল। রেস্টুরেন্টের দায়িত্বে থাকা ছেলেটা ফোন দিয়েছে। ছেলেটার সাথে কথা শেষ করে ফোনটা ছুঁড়ে ফেলে বালিশের পাশে। একবার রেস্টুরেন্টে যাবি, সব চেক করে আসবি। হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না, তোর মাথায় রাখতে হবে আমার অবর্তমানের শব্দ। আপনার অবর্তমানে মানে? এই কথা হঠাৎ আসছে কেন? কারণ তুই আমাকে চুমু দিচ্ছিস না, তোর চুমুর অভাবে আমি জ্বর বাঁধিয়ে বসে আছি, দেখছিস না? চুপ করুন, একটু ঘুমান। চুপ করবো না। তোকে দেখলে চুপ করে থাকা যায়? তোকে দেখলে আমার আবেগ অনুভূতি ছলকে ওঠে, মনে হয় প্রতি সেকেন্ডে সেকেন্ডে বাসু। উজ্জ্বল কথা শেষ করার আগেই রুমু জলপট্টিটা উজ্জ্বলের মুখে চেপে ধরে। জ্বরের ঘোরে কী সব আবল তাবল বকছে। এই লোকটার লাজ লজ্জা কি সব ড্রেনে ফেলে এসেছে। রুমু জলপট্টি সরিয়ে উজ্জ্বলের পানে চোখ রাঙায়। উজ্জ্বল ঠোঁট উল্টে বলে, এভাবে থামাতে নেই প্রিয়, চুমু দিয়ে চুপ করাতে হয়। দিন দিন অসভ্যতা বেরিয়ে যাচ্ছে। সভ্য আমি কোনো কালেই ছিলাম না। রুমু প্রত্যুত্তর করে না। উজ্জ্বল সেই সুযোগে চুপচাপ তাকিয়ে রয় রুমুর পানে। মেয়েটা দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে। আজকাল উজ্জ্বলের ভয় হচ্ছে, এই সুন্দরীকে বাড়ির বাইরে একা যেতে দেওয়া ঠিক নয়। উজ্জ্বল ঘুমানোর চেষ্টা চালায়। ঘুমের ঘোরে আচমকা চেঁচিয়ে বলে, রুমু দেখ দেখ, মাছ আকাশে উঠছে। রুমু, এসব কি হচ্ছে? বিয়ের পর প্রথমবার উজ্জ্বলের যখন গা কাঁপিয়ে জ্বর আসে, সেবারও উজ্জ্বল এমন পাগলামি করেছিল। তখন রুমু বেশ ভয় পেয়েছে। এর মাঝেও যতবার গা কাঁপিয়ে জ্বর এসেছে ততবারই উজ্জ্বল এইসব পাগলামি করেছে। তাই রুমু এই বেলায় আর ভয় পেল না। চুপচাপ উজ্জ্বলের আবল তাবল বকবক ভিডিও করতে লাগলো। উজ্জ্বল, আকাশে কি মাছ উঠছে? চিল। চিল কেন মাছ হলো? না না, চিতল। কথার মাঝেই ঘুমিয়ে পড়ল উজ্জ্বল। রাত 10টা ছুঁই ছুঁই। নার্গিস রুমুকে ডাকলেন রাতের খাওয়া খেতে। খাওয়া দাওয়া শেষ করে টুকটাক কাজ সেরে রুমে ফিরতে ফিরতে রাত প্রায় 12টাই বেজে গেল। উজ্জ্বল তখন জেগেই ছিল। ঝাপসা চোখে কয়েক পলক তাকালো রুমুর পানে। বাইরে থেকে আসা বাতাস গায়ে কাটা তুলছে। উজ্জ্বলের ছেলেটা কাঁথা জড়িয়ে কেমন গুটিয়ে আছে। উজ্জ্বল, আপনার কি বেশি খারাপ লাগছে? না। কিছু খাবেন? কি খাবেন বলুন, বানিয়ে দিচ্ছি। কাছে আয়। রুমু কাছে গেল। ভেবেছিল উজ্জ্বল কিছু বলবে, কিন্তু তার ভাবনা মিথ্যা হলো। তপ্ত দেহে রুমুকে আগলে ধরল। রুমু নিজেকে ছাড়াতে চাইল। উজ্জ্বলের শরীরের তাপে তার কেমন উস্কো ফুস্কো লাগছে, অথচ উজ্জ্বল তো তা চায় না। উজ্জ্বল চায় রুমুর শরীরটা তার আয়ত্তে থাক, অন্তঃকরণে শান্তির স্রোত বয়ে যাক। উজ্জ্বল তার শুষ্ক ঠোঁট মিশিয়ে দিল রুমুর ঠোঁটে। রুমু নিজেকে ছাড়াতে চাইল। অদ্ভুত অনুভূতিতে নিংড়ে যাচ্ছে। জ্বরের তোপে উজ্জ্বল বেসামাল রুমুর ওড়নাটা টেনে হাতের মুঠোয় পুরে সরিয়ে ফেলল। রুমু বুঝতে পারে উজ্জ্বল নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কী থেকে কী করছে ছেলেটার মাথায় নেই। উজ্জ্বল প্লিজ, আপনি অসুস্থ। কথা বলে না। কন্ট্রোল হারাবেন না প্লিজ উজ্জ্বল। কথা শেষ করার আগেই রুমুর ঠোঁটে কামড় বসালো উজ্জ্বল। মুহূর্তে ব্যথায় কুঁকড়ে উঠল। সে সময় তালে তালে দুজনেই কন্ট্রোল হারানো। উজ্জ্বলের দেহের উষ্ণতা মিশে গেল রুমুর দেহে। সারা রাত উজ্জ্বলের কোনো পরিবর্তন হলো না।
না রুমুকে ঘুমাতে দিল আর না তার জ্বর কমল। ভোরের আলো যখন ফুটতে শুরু করেছে তখনই রুমু ঘুমের কোলে ঢলে পড়ল। উজ্জ্বলের চোখে তখনও ঘুম নেই। রুমুর অনাবৃত দেহে কাঁথা টেনে আগলে ধরল বুকের মাঝে। তখনই চোখে পড়ল রুমুর পিঠে ঘাড়ে কামড়ের দাগগুলো লাল হয়ে আছে। উজ্জ্বল কিঞ্চিত হেসে কামড়ের স্থানে চুমু খায়। রুমুকে জ্বালাতে ফিসফিসিয়ে বলে, বেদপে আমাকে রাতে একটু ঘুমাতে দেয় না। দুপুর সময়টাতে উজ্জ্বলের জ্বর ছেড়ে এলো। দুজনে তখন কথায় ব্যস্ত। তখনই উপস্থিত হয় আনিকা। আসতে পারি? আরে আপা এসো। ভাবি শব্দটা বলতে গিয়েও থেমে গেল রুমু। রাবেয়ার মৃত্যুর 1.5 বছর পেরিয়ে গেছে। এই 1.5 বছর সময়টা খুব অল্প হলেও পাল্টে গেছে অনেক কিছু। যেমনটা পাল্টে গেছে আনিকার জীবন, তেমনি নিজেকে পাল্টে নিয়েছেন সৈয়দ ইসমাইল। আনিকার হাতের খাবারে বাটিটা রাখলো টেবিলে এবং উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, জ্বর আছে নাকি গেছে? মাঝপথে। স্মিত হেসে বলল উজ্জ্বল। আনিকার পানে এক পলক তাকালো রুমু। মেয়েটাকে যত দেখে ততই অবাক হয় সে। এই মেয়েকে দেখে কেউ বলবে না সে বিবাহিত। এই মেয়েটাই একটা সময় কোমরে আঁচল গুজে সংসার সামলেছে। তার চলায় ফেরায় এসেছে বেশ পরিবর্তন। আগের মতো সাদাসিধা চলাফেরা এখন আর তার নেই। এখন সে বেশ স্টাইলিশ একটা মেয়ে। রাশেদের সাথে আনিকার ডিভোর্স সম্পূর্ণ হয়েছে অনেক আগেই। আনিকা নতুন করে পড়াশোনা শুরু করেছে। তার এই পরিবর্তন সবাই বেশ সাপোর্ট করেছে। একবার ভালোবেসে সব ছেড়ে ঠকে গেল মেয়েটা। ফুলের মতো সুন্দর মেয়েটা বাকি জীবন নষ্ট হোক কেউই চায় না। আনিকা বাঁচুক, নিজের মতো করে বেঁচে থাকুক। পেছনে ফেলে আসা 1.5 বছরে আনিকা একবারও রাশেদের সাথে জেলে দেখা করেনি। শুধু সেই নয়, সৈয়দ ইসমাইল নিজেও দেখা করেনি। উজ্জ্বল মাঝে মাঝে দেখা করে আসে, কিন্তু রুমুও গাঢ় অভিমান বুকে চেপে ভুলে গেছে তার কোনো ভাই আছে। রাশেদকে নিয়ে চলা মামলা এখনও চলমান। তার জামিনে কেউ এগিয়ে এলো না। পরিস্থিতি, সময় সব কিছু তার বিরুদ্ধে। রুমু হাসি মুখে বলে, আজ ক্লাসে যাওনি আপা? না, আজ শরীরটা ভালো লাগছে না। আব্বা বললো হালিম খাবে, ভাবলাম যাইনি যখন বানিয়েই ফেলি। তোমাদের জন্যও এনেছি, খেয়ে বলো কেমন হয়েছে। আরে তোমার হাতের হালিম বেস্ট, এ কথা তো আমি জানি। এই শোনো, উজ্জ্বলের জ্বর কমলে বাড়ি যাবে, আমার সাথে 2 দিন থাকবে। একা একা বাড়িতে ভালো লাগে না। আব্বা কাজ শেষ করে এসেই ঘুমিয়ে যান। মিথ্যা বলবো না, আব্বা আমাকে যথেষ্ট সময় দেন। উজ্জ্বল তাকালো আনিকার পানে। বেশ সাহস নিয়ে বলেই ফেলল, আপা একটা কথা বলি, কিছু মনে করবেন না তো? বলো, কি বলবে? এভাবে আর কতদিন? বিয়ে করে সেটেল হয়ে যান। আগে যা হয়েছে সেসব বাদ দিলাম। এখন আমরা সবাই দেখে শুনে আপনাকে বিয়ে দেব ইনশাল্লাহ। আপনার যোগ্য কাউকে পাবেন। আমাকে বিয়ে দেওয়ার আগে আব্বার বিয়ের কথা ভাবো। মানুষটা আর কতকাল একা থাকবে? পুরুষ মানুষ বাইরের ধকল সামলে বাড়ি ফিরলে বইয়ের প্রয়োজন হয়, একটা আপন মানুষের প্রয়োজন হয়। আনিকার কথায় সহমত করে রুমু বলে, আব্বাকে সাহস করে অনেকবার বলেছি, কিন্তু আব্বা ধমক দিয়ে আমাকে থামিয়ে দিলেন। আপা তুমি বিয়ে করো, দেখবে আব্বা একা না থেকে নিজেও বিয়েতে মত দিবেন। শোনো, আমার জীবনে এই ব্যাপারটা স্কিপ করতে চাই। বিয়ে, সাথী, ভালোবাসা এসব এখন হাস্যকর বিষয়। আমি ভালোবেসে ঠকে গেছি রুমু, বুঝতে পারছো? তবে আমার আফসোস নেই, আমি আমার সর্বোচ্চ দিয়ে ভালোবেসেছি, তার হজম হয়নি। আপা আরেকটা বার নিজেকে সুযোগ দিন। শোনো, এক কথা বারবার বলবে না। আমার অসহ্য লাগে, বিরক্ত লাগে, দম বন্ধ হয়ে আসে। ভালোবাসা শব্দটা মনে বিতৃষ্ণা জাগিয়ে দিয়েছে। আমাকে দেখো, উজ্জ্বল আমাকে ভালোবেসে ঠিক কি করেছে। সবার ভাগ্য তোমার মতো নয় রুমু। আনিকা আর বসলো না, চলে গেল। এই শহরে থাকতে তার ইদানিং বড্ড কষ্ট হচ্ছে। শহর বললে ভুল হবে, এই পাড়ায় বা এই এলাকায় যে দেখছে সেই তার করুণ কাহিনীর কথা তুলে আফসোস করছে, বিয়ের কথা বলছে। আচ্ছা, মানুষ কি বোঝে না তার ক্ষত বিক্ষত মনের কথা? এই সব কথায় তার ক্ষত জায়গায় জ্বালা পোড়া বাড়ায়। দুঃখ, কষ্ট, হাসি, কান্না সব মিলিয়ে মানুষের জীবন। এই সব মিলিয়ে বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যেতে হয়। এর মাঝেই কেটে গেল কয়েকটা বছর। আচ্ছা, এই কয়েকটা বছরে উজ্জ্বল, রুমু, আনিকা কিংবা বাকিদের জীবন কি পরিবর্তন এসেছে আপনাদের জানতে ইচ্ছে হয় না? কেমন আছে তারা, কেমন চলছে তাদের জীবন? হাতে ডাইপার নিয়ে বসে আছে উজ্জ্বল। ডাইপার কীভাবে পরাতে হয় তার জানা নেই। রুমু অনেকবার বলেছে শিখে নাও, কাজে আসবে, কিন্তু উজ্জ্বল সে তো এইসব ব্যাপারে যথেষ্ট খুঁতখুঁতে। ডাইপার হাতে নিয়ে অনেকবার পড়াতে চেষ্টা করেও উজ্জ্বল বুঝতে পারল না কোন পাশ সামনে অথবা পেছনে।
হঠাৎ উজ্জ্বলের ছেলে রুজান কেঁদে উঠল। নার্গিস নাতির কান্না শুনে ছুটে এলেন। আমার নানু ভাই কাঁদছে কেন? কি তুই এখনো ডাইপার নিয়ে বসে আছিস? উজ্জ্বলের পিঠে দুম করে একটা কিল বসে দিল নার্গিস। ইদানিং রুজানের জন্য উজ্জ্বলকে সবার তোপের মুখে পড়তে হয়। বাচ্চা কাচ্চা নিয়ে উজ্জ্বলের তেমন কোনো অভিজ্ঞতা নেই, তাই হুটহাট কোনো ভুল করে ফেললে সবাই তাকে নিয়ে পড়ে। নার্গিস রুজানের ডাইপার পরিয়ে কোলে তুলে চলে গেলেন। রুমু মাত্রই গোসল সেরে রুমে ফিরল। উজ্জ্বলকে গোমরা মুখে বসে থাকতে দেখে বলে, কি হয়েছে? আম্মা মেরেছে। রুমু খিলখিলিয়ে হেসে উঠল। এসব নতুন নয়, বর্তমানে ঘরের একমাত্র রাজত্বকারী রুজান। তাকে কেউ অনাদর করলেই হলো, বাকিটা ইতিহাস। ডাইপার পরিয়েছিলেন? হুম। মিথ্যে কথা রুমু, এই মিথ্যুকে কথা বিশ্বাস করিস না। ডাইপার আমি এসে পরিয়ে গেছি। নার্গিসের হঠাৎ আগমনে রুমু উজ্জ্বল দুজনেই ভরকে গেল। নার্গিস রুজানকে রুমুর কোলে দিয়ে উজ্জ্বলের কান টেনে ধরলেন। খবরদার, মিথ্যা কথা বললে তোর খবর আছে। আরে মা, লাগছে তো, ছাড়ো। নার্গিস কান ছেড়ে চলে গেলেন। যাওয়ার আগেও বকতে ভুললেন না। রুজানের 1 বছর বয়স, ছোট্ট ছোট্ট দাঁত উঠেছে। সেই দাঁত বের করে কেমন হাসছে তা দেখে উজ্জ্বল দ্রুত কোলে তুলে নেয়। ফোলা ফোলা গালটায় দেদারসে চুমু খায়। রুজান দেখতে তার দাদার মতো হয়েছে। গোলগাল সুন্দর ছেলেটাকে যে কেউ আদর করতে বাধ্য। রুজান যখন খিলখিলিয়ে হাসছিল তখনই উজ্জ্বল রুজানের গালে গাল মিশিয়ে দিতে, উজ্জ্বলের খোঁচা খোঁচা দাঁড়িয়ে রুজানের গালে খোঁচা দিতে ছেলে মুহূর্তে কেঁদে ওঠে। রুমু মুহূর্তে রেগে বলে, আপনাকে আমি বারণ করেছিলাম, আমার কথা শুনলেন না কেন? ও ব্যথা পায়। আরে পায়রা, আমি জোরে দিই? দিন, রুজানকে দিন। চল ছুকে আয়, রুজানকে খাওয়াতে হবে। উজ্জ্বল রুজানকে নিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটালো। রুজানকে বুকের সাথে মিশিয়ে নিতে ছোট্ট ছোট্ট দাঁতের সাহায্যে কামড়ে দিল। মুহূর্তে চেঁচিয়ে উঠল উজ্জ্বল। রুমু দ্রুত রুজানকে সরিয়ে উজ্জ্বলের বুকে হাত রাখল। মা যেমন কামড়ায়, ছেলেও কামড়ায়। ছেলের বাবা কি কামড়ায় না? দেখ, দাগ বসে গেছে। আসুন চুমু দিয়ে দিই, সেরে যাবে। রুমু হাসতে হাসতে কথাটি বললেও উজ্জ্বল কথাটা বিফলে যেতে দিল না। তৎক্ষণাৎ জড়িয়ে ধরে রুমুর ঠোঁটে ঠোঁট মেশালো। রুমু নিজেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু উজ্জ্বল কিছুতেই ছাড়বে না। উজ্জ্বল, কি হচ্ছে কি? আপনি কন্ট্রোল হারিয়ে ফেলবেন। হারাতে দে, আমি তোর কন্ট্রোললেস বর। রুজানকে দিয়ে আসি তার দাদির কাছে। এই তো আমার কন্ট্রোললেস বউ। যা দুষ্ট। রুমু ঠোঁট বেঁকিয়ে চলে যায় রুজানকে রাখতে। পরিশেষে আনিকা নিজেকে ব্যস্ত করে ফেলল পড়াশোনায়। সৈয়দ ইসমাইল বাকি জীবনটা আনিকার ভবিষ্যতের দিকে তাকিয়ে পড়ে রইলেন। তিনি বিয়ের চিন্তা আপাতত করছেন না। এই সময়টাতে তার একমাত্র চিন্তা আনিকার সুখ, আনিকার চাওয়া পাওয়া, মেয়েটার একটা নির্ভেজাল জীবন হোক। সৈয়দ, শামসুল, নার্গিস, উজ্জ্বল, রুমু তারা এখন রুজানকে নিয়েই ব্যস্ত। উজ্জ্বলের রেস্টুরেন্টের ব্যবসা বেশ ভালোই হচ্ছে। সবার সাথে দেনা পাওনার হিসাব অনেক আগেই চুকিয়ে ফেলেছে। উর্মি আর তামিমের সংসারে নতুন সদস্য এসেছে। তাদের একটা ফুটফুটে ছেলে হয়েছে। একসময় দাপটে চলা রাশেদ এখন ঝিমিয়ে পড়েছে। তার ফাঁসির আদেশ এখনও না এলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে তা সে নিশ্চিত। এ পর্যন্ত কেউ তার জামিনের চেষ্টা করেনি, সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। আজকাল নিজেকে নর্দমার কীট মনে হয়। সবশেষে ময়নার কথা না বললেই নয়। একটা মেয়ের সংসার ভাঙার কারিগর সেই ময়নার বিয়ে হয়েছে কোনো এক ধনীর ঘরে। যদিও তার স্বামী একটু বয়স্ক, তাতে অবশ্য যায় আসে না। ময়নার কী ভেবেছেন? ময়না নিশ্চয়ই দুঃখে আছে? মোটেই না। ময়না বেশ সুখী। সময়ের সাথে সাথে রাশেদের কথা ভুলতেও বসেছে। আমরা সবাই ভালোবাসতে চাই, ভালোবাসতেই জানি, কিন্তু উজ্জ্বলের মতো আগলে রাখার চেষ্টা কয়জনে করি?